সিকান্দার সাহার নতুন একটি পর্ব অনেকদিন পর আবারও নিয়ে আসলাম। জ্যোৎস্না রাত, আকাশে থালার মতো ইয়া বড় চাঁদ, মৃদুমন্দ ঠান্ডা বাতাস, দূর থেকে ভেসে আসা পাখির কিচিরমিচির ডাক অদ্ভুত রকমের সুন্দর। জানালা দিয়ে শো শো করে বাতাস আসছে সিকান্দারের রুমে। সেই বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদের সর্বাঙ্গে। সিকান্দার মুনতাহার বাহু ধরে বিছানায় বসালো। তারপর মুনতাহার কপালে তার ডান হাত রেখে কল্যাণ ও বরকতের জন্য দোয়া করে, যা সুন্নত। যদিও সিকান্দার ভরা মজলিসে মুনতাহার দেনমোহর পরিশোধ করেছিল, তবে সেটা চেকের মাধ্যমে করেছিল। ব্যাংকে নগদ এত অর্থ ছিল না তখন, যার জন্য সে তুলতে পারেনি। তবে বাসর ঘরে আসার আগে ব্যাংকে গিয়ে তুলে এনেছিল তার এক পরিচিত লোকের মাধ্যমে। আর সেটা আনতে গিয়েই রুমে আসতে আর তার কিছুটা দেরি হয়েছে। সিকান্দার নিজেও এবার বসলো মুনতাহার পায়ের কাছে। পাশে ড্রেসিং টেবিলের উপর থেকে কালো ব্যাগটা নিয়ে মুনতাহার কোলের ওপর রেখে বলল, আপনার হক আপনি বুঝে নিন, এবার মন। মুনতাহা একবার কালো মাঝারি আকারের ব্যাগ তো আরেকবার সিকান্দারের দিকে তাকালো। কিসের হক ঠিক বুঝলাম না, সেজন্য প্রশ্ন করল, কি আছে এতে? আপনার মোহরানা, আপনার সম্মান। তখন নগদ অর্থ তুলতে না পারায় চেক দিয়েছিলাম। মুনতাহা ব্যাগের চেন খুলে দেখল তাতে হাজার হাজার টাকার বান্ডেল। পরক্ষণেই চেন লাগিয়ে দিয়ে বলল, আমি এই টাকা দিয়ে কি করব? আপনার যা ইচ্ছে তাই করবেন, কারণ এগুলো আপনার। আপনার মন মতো খরচ করবেন। আমার দরকার নেই এই টাকার। আপনি আছেন, এইটাই তো আমার জন্য যথেষ্ট। তারপরও এটা আপনার দরকার। ভবিষ্যৎ তো আর আমরা আজ করতে পারি না, কখন কি ঘটে বলা যায় না। এটা আপনার সিকিউরিটি হিসাবে কাজ করবে আমার অনুপস্থিতিতে। আচ্ছা, তাহলে এগুলো আপনার কাছেই রাখুন। এত টাকা আমি কোথায় রাখবো বলুন? আমি আগামীকাল ব্যাংকে গিয়ে আপনার নামে অ্যাকাউন্ট খুলে দিব, তাহলে সেখানেই রেখে আসবো বরং। আচ্ছা, ঠিক আছে। একটা কথা শুনুন। হুম, বলুন। আপনি উমরা করেছেন? প্রতি বছরই করা হয় আল্লাহর রহমতে। এই টাকাগুলো থেকে তাহলে আমাদের উমরার ব্যবস্থা করুন না। সে আপনি না বললেও আমি আপনাকে নিয়ে যেতাম। তাহলে তাই হচ্ছে, আমরা উমরা পালন করতে যাচ্ছি এ বছর ইনশাল্লাহ। এবার ফ্রেশ হয়ে আসুন দেখি। 2 রাকাত নফল নামাজ আর তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতে যাব। যদিও বাসর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার কোনো বাধ্যকতা নেই। আমরা মানুষ, ফরজ নামাজ আদায় করি না, অথচ দেখা যায় নফল নিয়ে টানাটানি করি বেশি। তবে এটা সুন্দর একটা সুন্নতধর্মী নফল আমল। এটা অনেকেই বাসর রাতে পড়ে থাকে, তবে এটা ফরজ বা ওয়াজিব নয়। মানে না পড়লেও কোনো গুনাহ হবে না। আর সিকান্দার চায় তার সব কিছু আল্লাহর নাম, আল্লাহকে সাক্ষী রেখে শুরু হোক। এই জীবন বানানোই তো হয়েছে তার ইবাদত করার জন্য, প্রতিটি শুভ কাজে তার শুকরিয়া আদায় করার জন্য। মুনতাহা উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দোপাট্টাটা খুলে রেখে হিজাবের পিনগুলো খুলতে লাগলো। সিকান্দার উঠে এসে মুনতাহাকে থামিয়ে দিয়ে নিজেই যত্ন সহকারে হিজাব থেকে শুরু করে গহনাগুলো খুলে টেবিলের উপর রাখল। মুনতাহা এবার তার লাকেজটা খুঁজল। ওখানেই তো তার জামা কাপড় আছে। সিকান্দার মুনতাহাকে চোখে কিছু খুঁজতে দেখে জিজ্ঞেস করল, কি খুঁজছেন? আমার লাকেজটা, ওটাতেই তো আমার জামা কাপড় রাখা আছে। ফ্রেশ হতে বললেন তো? সিকান্দার আলমারির দিকে এগিয়ে গেল। পাল্লা খুলে সেখান থেকে নীল রঙের একটা সুতি শাড়ি বের করে মুনতাহার হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার যান।
মুনতাহার চোখ মুখে বিস্ময়ের ছাপ। আলমারিতে কি করছে এসব? এসব তো তার নয়। বাড়ি থেকে যেগুলো দিয়েছে সেগুলো তো অন্যগুলো। মুনতাহার চোখ মুখের ভাষা বোধহয় সিকান্দার পড়তে জানে। সেজন্য মুনতাহা কিছু জিজ্ঞেস না করলেও সিকান্দার বলল, আমার আলমারির অর্ধেকটা আপনার পোশাক দিয়ে ভর্তি। গতকালই শপিং মলে গিয়েছিলাম, তখন কিনে এনেছি। আশা করছি সবগুলোই আপনার পছন্দ হবে। মুনতাহা মাথা নত করে ওয়াশরুমে চলে গেল। কথা ছিল হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে, কিন্তু মুনতাহা একেবারে গোসল সেরে উঁচু করে বের হয়েছে। মুনতাহা বের হতে সিকান্দারও ঢুকল। সেও একেবারে গোসল শেষ করে নেভি ব্লু কালারের ফুল হাতার গেঞ্জি আর হাফ কোয়ার্টার রঙের ট্রাউজার পরে বের হলো উঁচু করে। মুনতাহা ভেজা চুলগুলো হাত কোপা করে লং রেডিমেড হিজাবটা পরে নিল। সিকান্দার চুলগুলো মুছে সাদা টুপি মাথায় দিয়ে মুনতাহার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আসুন ম্যাডাম। মুনতাহা সিকান্দারের হাতের উপর হাত রাখল। সিকান্দার মুনতাহাকে নিয়ে তার রুমের সবচেয়ে শান্তি আর পবিত্র জায়গায়, তার নামাজ ঘরে নিয়ে গেল সামনের পাতলা পর্দাটা সরিয়ে দিয়ে। রুমটা অন্ধকার ছিল। সিকান্দার সুইচ টিপে ডিম লাইট জ্বালালো। সাথে সাথে মুনতাহা আবিষ্কার করল সে কোনো আল্লাহর ঘরে আছে। যেমনটা ছোট্টবেলায় মসজিদে আমপাড়া পড়তে গেলে শান্তি পেত, ঠিক তেমনটাই হচ্ছে। চারদিকে বই, আতর, কালিগ্রাফি, পেন্টিং, ইলেকট্রিক মোমবাতি আর অনেক ইসলামিক রেপ্রেজেন্টেশন করার মতো অসাধারণ সুন্দর জিনিস। সেগুলোর নাম জানে না মুনতাহা। সিকান্দার মুনতাহাকে নিয়ে নামাজ পড়ার সাইডটায় চলে গেল। ওখানে আগে একটা জায়নামাজ ছিল, আজ আগ পাঁচ করে বিছানো দুটো জায়নামাজ। সিকান্দার তার যথাযথ স্থানে এসে দাঁড়ালো। মুনতাহা পেছনে দাঁড়ালো। দুজনে তাদের এই পবিত্র সম্পর্কের শুরুটা করল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নফল নামাজ শেষে তারা তাজ্জুদটাও পড়ে নিল। নামাজ শেষে সিকান্দার বিড়বিড় করে কিছু ঠোঁটের কোণে উচ্চারণ করে মুনতাহার মাথায় আর শরীরে ফুঁক দিল। শেষে সিকান্দার তাক থেকে কোরআন শরীফ আনে। সূরা আল ফাতেহা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আল নাস পড়ে সূরা আল বাকারার কিছু অংশ পড়া শুরু করে। মুনতাহা নিজেও পড়ে। তবে আল বাকারা পড়তে সে নিজের চোখ আর জোর করে মেলে রাখতে পারল না। ঘুম আসছে তার। রাতও তো অনেক হলো। মুনতাহা কোরআন শরীফটা বন্ধ করে সিকান্দারের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাই? সিকান্দার তাকিয়ে বলল, ঘুমান। মুনতাহা জায়নামাজ দেখিয়ে বলল, এখানে ঘুমাই? আপনার পড়া শেষ হলে ডেকে দেবেন, তখন রুমে গিয়ে শোব। সিকান্দার তার কোল দেখিয়ে বলল, ইউ ক্যান সিপ দেয়ার সুইটার্ট, আই উইল ক্যারি ইউ। মুনতাহা হিজাবটা খুলে সিকান্দারের কোলে মাথা রাখল। সচরাচর দেখা যায় এই মুহূর্তটায় মেয়েদের কোলে ছেলেরা মাথা রেখে শোয়, কিন্তু এটা ব্যতিক্রম হলো। সিকান্দার তার বাঁ হাত দিয়ে মুনতাহার মুখটা জড়িয়ে ধরে যতটুকু বাকি ছিল পড়া সেটুকু পড়ে নিল। ততক্ষণে মুনতাহা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এত সুমধুর গলা সিকান্দারে শুনলে ঘুম চলে আসে শান্তিতে। সিকান্দার কোরআন শরীফটা বন্ধ করে রেহালের উপর রেখে একটু দূরে সরিয়ে তাকের উপর রাখল। তারপর মুনতাহাকে না ডেকে পাঁজো কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। এমনিতে সারাদিন দখল গেছে মেয়েটার উপর দিয়ে। একটুও ডেকে তার এই ঘুমটা ভাঙাতে ইচ্ছে করল না। কিছুক্ষণ সূক্ষ্মভাবে নজর বুলালো মুনতাহার উপর। মুনতাহা কি বুঝতে পেরেছিল? একটু নড়েচড়ে উঠল যে। বুঝলে বুঝুক। সিকান্দার সিলিং ফ্যানের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, রাবসে জো রাঙ্গা পোড়া হুয়া। তারপর রুমের লাইট নিভিয়ে দিয়ে মুনতাহার মাথাটা নিজের বুকের উপর চেপে ধরে ঘুম দেয়। শান্তির ঘুম ছিল বোধহয় সিকান্দারের এটা। সিকান্দারের ঘুম ভাঙল ভোরের আজান কানে ভেসে আসায়। চোখ মেলে তাকাতে আবিষ্কার করল মুনতাহাকে নিয়ে রাতে যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেভাবেই লেপ্টে আছে বুকে মুনতাহা। তবে চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। সেই চুলগুলো আলতো করে সরিয়ে কানের পাশে গুজে দিল। কিছুক্ষণ মুনতাহার দিকে তাকিয়ে থাকার পর বলল, পাশ
ফিরলেই আপনাকে এভাবে দেখতে পাবো, এমন একটা দিনের জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করছিলাম মন। তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে ফজরের নামাজটা আদায় করে মুনতাহাকে ডেকে তুলে নামাজ পড়ার জন্য। মুনতাহা ঘুম ঘুম চোখে অজু করে নামাজটা পড়ে শেষ করতেই সিকান্দার তাকে ঘুমাতে বলল। মুনতাহা তাই করল, আবারও ঘুমিয়ে পড়ল। সিকান্দারের রুমে নিজের জন্য ব্ল্যাক কফি বানানোর জন্য ইলেকট্রনিক কিটলি আছে। সকালে কফি সে নিজেই বানিয়ে খায়। আজও ব্যতিক্রম নয়। সে কফি বানিয়ে কফির মগটা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তার একটা অদ্ভুত স্বভাব। আকাশের নিচে দাঁড়ালেই তার চোখ সবসময় ওই মৃদু নীল তো কখনো কালো মেঘে ঢাকা আকাশের দিকে থাকে। কারণ যখন কোনো বান্দা আকাশের দিকে তাকিয়ে থাকে তখন রবও তাকিয়ে থাকে সে বান্দার দিকে। সিকান্দার কফির মগে চুমুক বসালো। রব হয়তো এখন জিজ্ঞেস করছে, কি খুশি তো এবার? সিকান্দার কফির মগ চেপে ধরে বলল, ভীষণ খুশি আমি ইয়া রব। পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তিটা বোধহয় এখন আমি। পরক্ষণে আবার ভেসে আসলো, তুমি ভীষণ জেদি আর যেটা প্রকৃতির মানুষ সিকান্দার। এমন জেদি জেঠা আর একগুঁয়ে মানুষ আমার নিকট খুবই কমই আসে। ১৩টা বছর আমাকে ভীষণ জ্বালিয়েছ। যা তোমার ভাগ্যে আমি লিখিনি তুমি সেটাও নিয়ে ছেড়েছ আমার থেকে। সিকান্দার মুচকি হাসল। মাথা নত করে রবকে বলল, আপনার তো এমন বান্দাই পছন্দ ইয়া রব, যে আপনাকে প্রতিনিয়ত বিরক্ত করবে, আপনার কাছে এটা ওটা চাইবে। কারণ আপনিই তো বলেছেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা আমার কাছে চাইতে থাকো, চাওয়া থামিও না। তোমাদের ভাগ্যে যা আমি লিখে রাখিনি সেটাও যদি চাও, আমি রব তোমাদের ভাগ্য পরিবর্তন করে সেটাও দিতে সদা প্রস্তুত। তোমরা শুধু চাওয়ার মতো করে চাইতে থাকো আমার কাছে, পূরণ করার দায়িত্ব আমার। সেজন্যই তো আপনাকে এত বিরক্ত করার পরেও আপনি কখনো আমাকে আপনার থেকে আলাদা করেননি। আপনার কাছে যা চেয়েছি তাই দিয়েছেন। আমার কোনো চাওয়া আপনি অপূর্ণ রাখেননি ইয়া রব। আপনার রহমতের কারণেই তো মুনতাহা মুন আজ আমার স্ত্রী রূপে আমার ঘরে। তাহলে বলুন কেন বিরক্ত করব না আপনাকে? আপনার থেকে কিছু পাওয়ার লোভ কার না নেই? আমি তো ভীষণ লোভী একজন বান্দা আপনার। তোমার জীবনে আমার রহমত বর্ষণ হোক সৃষ্টির মতো। মুনতাহার ঘুম ভাঙল ৮টার দিকে। চোখ মেলে পুরো রুমে তাকিয়ে দেখল সিকান্দার নেই। দেয়াল ঘড়িতে সময় দেখতে চোখ কপালে উঠে গেল। অনেক বেলা হয়ে গেছে তো। সিকান্দার একবার ডাকবে না তাকে? বিছানা ছেড়ে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হইতেই দেখল সিকান্দার এসেছে রুমে। মুনতাহাকে দেখে সে বলল, ওহো, উঠে গেছেন আপনি? চলুন ব্রেকফাস্ট করবেন। মুনতাহা টাওয়াল নিয়ে হাত মুখ মুছে বলল, আমাকে ডাকলেন না কেন? সবাই কি ভাবছে? কি ভাববে সবাই? এত বেলা হয়ে গেল অথচ আমি রুমে। যাদের কমন সেন্সের অভাব আছে তারাই এটা নিয়ে মাথা ঘামাবে। আপনি চলুন। মুনতাহা সিকান্দারের সাথে নিচে আসলো। সবাই বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। সিকান্দার মুনতাহাকে নিয়ে পাশাপাশি চেয়ারে বসলো। অর্ণব তাদের সামনে ওপর সাইডে সিমরানের সাথে বসা। মুনতাহার মাথায় ঘোমটা দেওয়া। অথচ অর্ণবের নজর যাচ্ছে বারবার মুনতাহার মাথার দিকে। সে দেখতে চাইছে তার চুল ভেজা কিনা। সিকান্দার মুনতাহার প্লেটে খাবার দিয়ে নিজের প্লেটও নিল স্যান্ডউইচ। সেলিম মির্জা মুখে খাবার তুলে বলল, গরু কয়টা এনেছিলে তুমি সিকান্দার? সিকান্দার স্যান্ডউইচে মুখে দিয়ে বলল, ৩টা। মানুষজন তো বেশি দাওয়াত দাওনি, তাহলে এত গরু কেন? আমার ইচ্ছে সেজন্যে। সব তো তোমার ইচ্ছেতেই হচ্ছে। জানেনই যখন, তাহলে প্রশ্ন করেন কেন খামাখা? তোমার নানা বাড়ির সবাই আসছে। সিকান্দার এবার বিরক্ত হলো। খাওয়ার সময় এত কথা কেন বলেন বলুন তো? বিরক্ত হচ্ছি ভীষণ। প্লিজ থেমে যান। সাইদা মির্জা স্বামীর বাহু চেপে ধরল।
থামতে বলল। সেলিম মির্জা থেমে গেল। সিকান্দার খেতে খেতে আর চোখে তাকিয়ে দেখল অর্ণব খাচ্ছে কম, মুনতাহাকে দেখছে বেশি। সিকান্দার শব্দ করে জুসের গ্লাসটা টেবিলে রেখে বলল, খাওয়া শেষ হয়ে থাকলে উঠে যাও এখান থেকে, বসে আছো কেন? সবার দৃষ্টি সিকান্দার আর অর্ণবের দিকে গেল। অর্ণব প্লেটের খাবারের হাত নাড়াচাড়া করে বলল, শেষ হয়নি খাওয়া। তাহলে চোখ খাবারে রেখে মাথা নত করে খাও, আমার হাতে চড় খেতে না চাইলে। সাইদা মির্জা রেগে গেল এমন কথা শুনে। বকছো কেন তুমি আমার ছেলেটাকে? কি করেছে? কি ও? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন কি করেছে। বেলাহাজপনার সব কিছু পার করে ফেলেছে রাস্কেলটা। অর্ণব আধ খাওয়া খাবার প্লেটে রেখে চলে গেল। সেটা দেখে সাইদা মির্জা বলল, আমার ছেলেটাকে কি ঠিকমতো খেতেও দেবে না নাকি? না খেয়ে চলে গেল। তোমার এসব অভদ্রতা আমি একদম করবে না আমাদের সামনে। সিমরান খাবারটা নিয়ে যাও রুমে। সিমরান খাবার নিয়ে চলে গেল। সিকান্দার মুনতাহার খাওয়া শেষ হতেই সুনেহারাকে বলল, মুনতাহাকে আমার রুমে নিয়ে যাও, একটু পর পার্লারের লোক আসবে। সুনেহারা তাই করল। পেছন পেছন দাদিমাও গেল। সিকান্দার বাইরের বাগানে এসে দুপুরে রান্নার আয়োজন কতদূর তা দেখে তদারকি করতে লাগলো। বাগানে ৩টে সাইডে ৩ ধরনের মানুষের জন্য খাবারের জায়গা করা হয়েছে। এক সাইডে পুরুষজন, অন্য সাইডে মহিলাগণ, আর অন্য সাইডে এতিম বাচ্চাদের জন্য। ৬ থেকে ৭ হাঁড়ি খাবার রান্না হয়েছে প্রতিটি আইটেমের। জোহরের আজান দিতে সিকান্দার রুমে আসে গোসল করে নামাজ পড়ার জন্য। রুমে ঢুকেই দেখে পেঁয়াজ কালার শাড়ি, হিজাব, দোপাট্টায় পুরো তৈরি মুনতাহাকে। পার্লারের মেয়েগুলো চলে গেছে। রুমে আছে দাদি। সিকান্দার আলমারি থেকে ওয়ালিমার জন্য কেনা পোশাক নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে শুনল তার দাদি মুনতাহাকে ভীষণ জ্বালাচ্ছে। ওটা ওটা জিজ্ঞেস করে। মুনতাহা ভীষণ লজ্জা পাচ্ছে। আগের দিনের মানুষ তো, মুখে কিছু আটকাচ্ছে না। সিকান্দার ওয়াশরুমের দরজার কাছে গিয়ে পেছন ফিরে তাকিয়ে বলল, আমার স্ত্রীকে লজ্জায় ফেলার অধিকার কেবল আমার দাদিজান, তাই দয়া করে তাকে কোনো কিছু বলে লজ্জায় ফেলবেন না। আর আপনার কথাগুলো টু মাচ ব্যক্তিগত, প্লিজ ডোন্ট ডু দিস। মনোয়ারা মির্জা নাতির কথা শুনে মুখ বাঁকিয়ে বলল, কথায় কথা ইংরেজি কইবি না খবরদার। তোর বলার ভালোর লাইগ্যাই তো তোর বোরে শিখায়ে পড়াই দিতাছি যাতে তোর কষ্ট কম হয়। আমার বিয়ার সময় তো আমারে এমনি শিখাই দিছিল আমার দাদি শাশুড়ি। আমি কি বাচ্চা মেয়ে বিয়ে করেছি দাদিজানের মতো, দাদাজানের মতো? বাচ্চা মাইয়া বিয়া করস নাই, তাইলে বউরে ছোস নাই কেন এখনো? ছুঁইনি। এমনটা কেন মনে হলো আপনার? তোর বউয়ের চুল শুকনো আছিল। বউ ছোঁয়া মানে কি শুধু ওসব দাদিজান? সারা রাত আমার বুকেই ছিল আপনার নাত বউ, তার সপস্যে ছিলাম। আর দিন তো পালিয়ে যাচ্ছে না। গতকালই তো বিয়ে করলাম। সময় দেওয়া উচিত সম্পর্কে। তোর দাদার তো আমারে বিয়ার রাতেই যাইত্যা ধরছিল। সিকান্দার থামিয়ে দিল মনোয়ারা মির্জাকে। দাদিজান থামবেন আপনি? রেডি হন, আপনার বান্ধবী আসছে। হোসনে আরা আসতেছে? হ্যাঁ। দাদিজান চলে গেল। সিকান্দার দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু মনে করবেন না। দাদিজানের কথার মন। আগের দিনের মানুষ তো, তার উপর বয়স হয়েছে, তাদের নেচারই এটা। সিকান্দার গোসল করে রেডি হয়ে জোহরের নামাজ পড়ে। এরই মধ্যে ও বাড়ি থেকে সবাই চলে আসে, সাথে সিকান্দারের নানি, বাড়ির সকলে। ইলাও আসে। ইলা মুনতাহার সাথে রুমে থাকে।
সিকান্দার নিচে চলে আসে। মামা মামি নানা সিকান্দারকে ভালো মন্দ জিজ্ঞেস করল। এও বলল তাদের বাড়িতে বৌমাকে নিয়ে যেতে, সে যে 14 বছর আগে গিয়েছিল, তারপর এখনো যায়নি। নানি মামিরা মুনতাহাকে দেখতে ভেতরে চলে গেল। ময়না বেগম একবার গিয়ে দেখে আসলেন মেয়েকে। মুনতাহা একবার কেবল আর চোখে দেখেছিল, তারপর আর ভুলেও তাকায়নি। ময়না বেগম ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করলেন না। মুনতাহাও যেচে কিছু বলল না। সেলিম মির্জা রাজনীতির সহকর্মীরা আসেন ওয়ালিমাতে। বাহিরটা গাড়ি আর বডিগার্ড দিয়ে ভরে গেছে। সেলিম মির্জা সিকান্দারকে ডেকে পরিচয় করিয়ে দিলেন। সিকান্দার সবাইকে সালাম দিল। অর্থমন্ত্রী সিকান্দারের সাথে হ্যান্ডশেক করে বলল, তুমি তো আসছো তাহলে রাজনীতিতে, ওয়েলকাম তোমাকে ইয়াং ম্যান। সিকান্দার ততস্থপণ্যে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনার কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না, আমি কেবল ওনার বিজনেসে ঢুকছি একজন সিও হিসাবে। তারা বোধহয় অবাক হলো। সেলিম মির্জা গতকালও বলেছিল ছেলে রাজনীতিতে ঢুকবে, কিন্তু ছেলের মুখে তো তারা অন্য কথা শুনছে। সিকান্দার তাদের খাওয়ার দিকটায় নিয়ে গেল। মহিলা যারা এসেছে তাদের মহিলাদের খাওয়ার ওদিকটায় পাঠানো হলো। সেলিম মির্জা বাহিরটায় দাঁড়ালো। খাওয়ার মাঝে হুট করে বাহির থেকে শোরগোলের আওয়াজ শুনে সেলিম মির্জা গেটের দিকে তাকালো। দেখলো দলে দলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ভেতরে ঢুকার চেষ্টা করছে। সিকিউরিটি গার্ড বাধা দিচ্ছে। সিকান্দার সেটা দেখে হন্তদন্ত হয়ে ছুটে এসে বাচ্চাদেরকে এক এক করে ঢুকালো। তাদের সকলের পরনে নতুন জামা কাপড়। সেলিম মির্জা এগিয়ে এসে সিকান্দারকে জিজ্ঞেস করল, কারা এরা? আমার অতিথি। তোমার অতিথি মানে? সাইদা মির্জা পেছনে থেকে এসে বললেন, তোমার ছেলে রাস্তার অসহায় গরিব ছেলে মেয়েদের দাওয়াত দিয়েছে তার বিয়েতে। শুধু কি তাই, পরনে যে এদের নতুন জামা কাপড় দেখছো সেগুলো কিনে দিচ্ছে। মানে ভাবতে পারছো কতটা অধঃপতন হয়েছে ওর? বাড়িতে কত নামি দামি লোক এসেছে ও জানে না, যেন এমনটা করলো তোমাকে সকলের সামনে অপমান করার জন্য। টাকা বেশি হয়েছে ওর, ভুল জায়গায় খরচ করছে বারবার। সিকান্দার তুমি এটা কি করলে? খাওয়ানোর ইচ্ছে যখন ছিলই তাহলে রাস্তাতেই খাওয়াতে, বাড়ির ভেতরে কেন খাওয়ালে? লোকজন দেখছে অবাক হয়ে। আমার মান সম্মান তুমি সব শেষ করে দিচ্ছ। সিকান্দার বাচ্চাদেরকে চেয়ারে বসিয়ে খাবার বেড়ে দিতে দিতে বলল, আপনি আমার অতিথিদের অপমান করছেন। আমি কিন্তু আপনার অতিথিদের অপমান করিনি। সো বিহেভ ইউর সেলফ। আপনার গলার স্বর বাড়লে আমারটাও বাড়বে, আর আমার গলার স্বর বাড়লে কি হবে নিশ্চয়ই জানেন। আমার কাজ আমাকে করতে দিন, আপনি নিজের কাজ করুন গিয়ে। সেলিম মির্জা গেটের দিকে তাকালো। আরও বাচ্চা কাচ্চা আসছে। সে কি কোনো বোঝানোলায় খুলছে নাকি? এলাকার সব ছেলেপেলেকে বোধহয় দাওয়াত দিয়েছে এই বেদব জনদরদি যত্ত সব। এদেরকে খাইয়ে কি লাভ? বিনা টাকায় খেয়ে যাবে। লজ ছাড়া আর কি হচ্ছে? এত ভালো মানুষই কেন দেখাচ্ছ নিজের ক্ষতি করে? আপনি সব জায়গায় টাকার লাভ খোঁজেন কেন? তবে হ্যাঁ, আমার এখানে অবশ্যই লাভ আছে। আমার এ কাজে আমার রব যে খুশি, এটাই আমার জন্য সবচেয়ে বড় লাভ, বুঝেছেন? এবার আসুন। আপনাকে আসুন বলতে মুখ ব্যথা হয়ে যাবে দেখছি। সাইদা মির্জা টেনে নিয়ে গেল স্বামীকে। অর্থমন্ত্রী বিয়েবাড়িতে বাচ্চা ছেলে মেয়ে দেখে সেলিম মির্জাকে জিজ্ঞেস করল, এরা এখানে কেন? সেলিম মির্জা নিজের মতো করে বলল, রাজনীতিতে ঢুকবে আমার ছেলে, সেজন্য আগে থেকে এসব প্র্যাকটিস করে রাখা ভালো না, তাই আর কি। কিন্তু তোমার ছেলে তো বলল রাজনীতি করবে না। ওর হুটহাট মুড সুইং হয়। সিরিয়াসলি নিও না তো। ইলা নিচে খেতে নেমে এসে বাচ্চাদের এই বিষয়টা শুনল।
শোনা মাত্রই খাওয়া শেষে মুনতাহাকে জানালো। মুনতাহা চমকালো। এই প্রথম এমন কিছু দেখলো শুনল যে কেউ তার ওয়ালিমাতে রাস্তার দুস্থ এতিম বাচ্চাদের জামাকাপড় আর খাওয়ার ব্যবস্থা করেছে। সিকান্দারের মামি, নানি, দাদি মুনতাহাকে খাওয়ার জন্য নিচে নিয়ে যেতে চাইল, কিন্তু সিকান্দারের তরফ থেকে নিষেধাজ্ঞা আসলো। রুমে খাবে মুনতাহা, বাইরে আসতে পারবে না। বাইরে বিভিন্ন ধরনের মানুষ আছে। সিকান্দার মুনতাহার খাবারটা রুমে পাঠিয়ে দিল। সোনেহারাকে বলল মুনতাহার দিকটা দেখার জন্য। সোনেহারা ভাইয়ের রুমে এসে খাবারটা বিছানায় রেখে মুনতাহাকে খেতে বলল। মুনতাহা জিজ্ঞেস করল, উনি খেয়েছেন? সোনেহারা বিছানায় বসে বলল, না বোধহয়। ভাইয়া বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, সবার শেষে হয়তো খাবে। তুমি খেয়ে নাও, ভাইয়া খেয়ে নিতে বলেছে। মুনতাহা খেতে আরম্ভ করল। সোনেহারা ফেসবুক স্ট্রাগল করছিল, আর তখনই হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল আসে সিফার। সিফাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সিফা যাবে না বলে তার বাবা ও মাও আর যেতে চায়নি অত দূর। সিফা সোনেহারার সাথে কথা বলতে বলতে একসময় খেয়াল করল মুনতাহাকে। সোনেহারা ফোন ঘুরিয়েছিল। সে সময় দেখল মুনতাহা খাবার খাচ্ছে। বউয়ের সাজ দেখে চিনে ফেলল এটা সেই। আর তখনই সিকান্দারের গলার স্বর শুনতে পেল। মুহূর্তে বুকের ভেতরটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে ফোন কেটে দিল। চিনচিনে ব্যথা হচ্ছে তার বুকটায়। প্রিয় মানুষের বিয়েটা কি মেনে নেওয়ার মতো? মুনতাহাও কি সেই দিন কষ্ট হয়েছিল এমন? সেদিন অর্ণব সিমরানকে বিয়ে করেছিল। সিফা ফোন কেটে দেওয়ায় সোনেহারা দরজার দিকে তাকিয়ে দেখল তার ভাই এসেছে। সোনেহারা চলে গেল। সিকান্দার ঘামাপ্ত শরীর নিয়ে পাশে বসলো। একটু জিরিয়ে নিয়ে আবারও গোসল ঢুকবে। মুনতাহা জিজ্ঞেস করল, খেয়েছেন? সিকান্দার দুদিকে মাথা নাড়িয়ে না জানালো। এখনো খাননি কেন? কত বেলা হয়েছে। আপনি নিজে না খেয়ে আমার জন্য খাবার পাঠিয়েছেন, সময় পাইনি খাওয়ার। মুনতাহা প্লেটের দিকে তাকালো। অর্ধেক খাবার খেয়েছে। বাকি অর্ধেকটা দেখিয়ে বলল, আপনার অসুবিধা না থাকলে আমি খাইয়ে দিব। সিকান্দার মুখ বাড়িয়ে দিয়ে বলল, দিন। মুনতাহা খাইয়ে দিল সিকান্দারকে। খাওয়ার সময় বলল, শুনলাম রাস্তার এতিম বাচ্চাদের জন্য নতুন জামাকাপড় আর খাওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি এমনটা এই প্রথম নিজের বিয়েতে শুনলাম, দেখলাম। সবাই তো শুধু আত্মীয়দের দাওয়াত দেয়। সিকান্দার পানি খেয়ে বলল, আমার যদি সাধ্য থাকতো তাহলে আপনাকে পাওয়ার আনন্দে শুধু এলাকার না, দুনিয়ার সকল দুস্থ এতিম বাচ্চাদের জন্য আমি নতুন জামাকাপড় আর খাওয়ার ব্যবস্থা করতাম প্রিয়তমা। মুনতাহার হাত থেমে গেল। সিকান্দার উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, বাকিটা আপনি খেয়ে নিন মন, আমাকে ফ্রেশ হতে হবে। মুনতাহা খাবারটা শেষ করল। বাহিরে ইলা বাগানে দাঁড়িয়ে আছে। কয়েকটা ফটো তুলবে সেজন্যে, কিন্তু কাকে দিয়ে তোলাবে? মুনতাহার ননদ সোনেহার আর লাবণ্য একা একাই ছবি তুলেছে একে অপরেরটা। ইলার বলতে অস্বস্তি লাগছে। শেষমেশ ইলা নাদিমকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া একটা হেল্প করুন না। নাদিম কাঠি দিয়ে দাঁতে আটকে থাকা মাংস ছাড়াচ্ছিল। ইলার এই কথা শুনে বলল, কি হেল্প আপু? ইলা আপু ডাক শুনে চোখ ছোট ছোট করে বলল, আমি আপনার ছোট। আপু বলে কেন আমাকে বড় বানাচ্ছেন? সে যাকগে, আমার কয়েকটা ছবি তুলে দিন না। নাদিমের কপালে দুটো ভাঁজ পড়ল। আপনার ছবি আমি কেন তুলে দেব? তুলে দেওয়ার মতো কেউ নেই বলে। কি আমাকে চোখে পড়ল আপনার? প্রতি পিস যদি 10 টাকা করে দেন তাহলে তুলে দিতে পারি, তা না হলে দুঃখিত, সময় নেই হাতে, আমি ব্যস্ত। ইলার রাগ উঠল এই কথা শুনে। কয়েকটা ছবি তুলে দেবেন, সেজন্য আবার টাকাও চাচ্ছেন? কি লোভী আপনি। যা ভাবার ভাবুন গিয়ে। পার পিস 10 টাকা করে দিলে বলুন, ছবি তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেব, সুন্দর করে তুলে দেবেন। নাদিম ইলার ফোনটা নিয়ে বলল, ফটোগ্রাফির জন্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া আমি, ডোন্ট আন্ডারএস্টিমেট। ইলা অবাক হয়ে বলল,
আসলেই। নাদিম শার্টের কলার ঠিক করে একটু ভাব ধরে বলল, ইয়েস। ইলা একের পর এক পোজ দিচ্ছিল। বোধহয় ৪০ থেকে ৫০টা ছবি তোলা শেষে অধিক উৎফুল্লতা নিয়ে ইলা এসেছিল ছবিগুলো দেখতে। তার ধারণা ছিল ছবিগুলো হয়তো অনেক সুন্দর উঠেছে। কিন্তু না, তার ধারণা ভুল। একটা ছবিও সুন্দর হয়নি। কোনোটার মাথা নেই, কোনোটার চোখ বন্ধ করা, কোনোটায় ইলাকে আর্টিস্টের লাগছে, কোনোটায় মুখ হ্যাবড়া চ্যাবড়া হয়ে আছে। ইলা ছবিগুলো দেখে রেগে বলল, এসব কি তুলেছেন এমন ফালতু হাত দিয়ে? আট পান কি করে? এগুলো কোনো জাতের ছবি? নাদিম ফোনটা নিয়ে ছবিগুলো দেখে বলল, সুন্দরই তো হয়েছে ছবিগুলো, পুরাই অ্যাসেস্টিক ভাইব দিচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড দেবেন আর দেখবেন হুড় করে রিচ পাবেন। ক্যাপশনে অবশ্যই আমাকে মেনশন করে দেবেন। তা না হলে জিজ্ঞেস করবে কে তুলে দিয়েছে ছবিগুলো। সবার জানা উচিত আমাকে। যাই হোক, পার পিস ছবি তোলার টাকাগুলো এখন মকুব করে দিলাম। পরে একদিন আইসক্রিম খাইয়ে শোধ করে দিয়েন। যা গরম পড়েছে, এখন আসি। নাদিম চলে গেল। ইলার শরীর জ্বলে যাচ্ছে। ছাতার মাথার ছবি তুলে দিছে জাউরায়। আইসক্রিম তোর পিঠে উপর দেবে ইলা জাউরার বেটা। তোর বউ তোকে এই ছবি তুলে দিতে না পারার যন্ত্রণার ডিভোর্স দিয়ে দেবে দেখিস। সিকান্দার ফ্রেশ হয়ে অফ হোয়াইট শার্ট পরে কনি অবধি হাতা গুটিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছতে শুরু করে টাওয়াল দিয়ে। মোছার সময় খেয়াল করলো একবার মুনতাহাকে। চুপচাপ বসে আছে। সিকান্দার চুল মোছা শেষ হলে তা হাতের সাহায্যে সেট করতে উঁচু গলায় গাইছে, সোনা বউ শুনছুনি গো, সোনা বউ শুনছুনি, নিতে আইলে নাইর যাইবানি। মুনতাহা মাথা নত করে বসেছিল। আজ ও বাড়িতে নাকি তাকে যেতে হবে। মুনতাহা যেতে চায় না ও বাড়িতে। সেজন্য সিকান্দারের কথাটা শুনে মুনতাহা নত গলায় বলল, আমি ও বাড়িতে যাব না। সিকান্দার সাথে পেছন ফিরল। গাওয়া থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কিছু বললেন? হুম। আবার বলুন, শুনিনি। আমি ও বাড়িতে যাব না। আমাকে নিতে চাইলে আপনি মানা করে দেবেন। বলবেন আপনার বউকে আপনি যেতে দেবেন না। পুরুষ মানুষ বউ ছাড়া থাকতে পারে না। সিকান্দার হেসে ফেলে এই কথা শুনে। সিকান্দার তো ভেবেছিল মুনতাহা হয়তো চলে যাবে নিতে চাইলে। তবে বউ তো দেখি নিজ থেকে যেতে চাইছে না। আবার শিখিয়ে পড়িয়ে দিচ্ছে কি বলতে হবে তাকে। সিকান্দার হাতে ঘড়ি পড়তে বলল, আপনি চান আমি এসব বলি সকলের সামনে? হুম। সত্যি চান? হুম। সিকান্দার ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে চোখ টিপে বলল, বেশ, আমার কোনো আপত্তি নেই। আপনি যা বলেছেন আমি তাই বলবো, তাই চলবে। ভালো লাগলে কমেন্ট করবেন।